নমস্কার, আসসালামু আলাইকুম। সুপ্রিয় সাবস্ক্রাইবার্স এবং আমার সাধারণ ভিউয়ার্স যারা আছেন, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে একটা ভিডিও আপলোড দিতে চলেছি। যদিও এটা সর্বসাধারণের ক্ষেত্রে না, এটা বিশেষ করে তাদের ক্ষেত্রে বেশি কার্যকর যারা তন্ত্র সাধনায় খুব আগ্রহী এবং তন্ত্র জগতের সঙ্গে যারা যুক্ত, কেউ বহুদিন ধরে যারা প্র্যাকটিস করছেন অথবা নতুন বা সদ্য কেউ এ জগতে পদার্পণ করেছেন। দেখুন, আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে, যে তন্ত্র সাধনার নিয়ম ও বিধান, সেখানে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করেছিলাম, তখন আপনাদের কথা দিয়েছিলাম যে আরও কিছু জানার বা বোঝার আছে, যেগুলো কিন্তু সবার জানা বা বোঝা বা শেখা একান্ত জরুরি বলে আমি মনে করি। কারণ সঠিকভাবে যদি এগুলোকে প্রয়োগ করা না হয়, তাহলে কিন্তু কাজের কাজ কিছুই হয় না। যে কারণে আমি আপনাদের সামনে একটা উদাহরণস্বরূপ তুলে ধরি। আমার কাছে হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ আসে এবং কমেন্ট বক্সে কিছু কমেন্টও আসে, তার মধ্যে হোয়াটসঅ্যাপে বেশি আসে। দেখা যাচ্ছে যে একটা জেলা বা উপজেলার মধ্যে যদি 100 জন তান্ত্রিক থাকেন, তো 100 জনের মধ্যে একই সমস্যা নিয়ে একটা মানুষ 50 জনের কাছে ঘুরলেন, প্রচুর টাকা খরচ করলেন, কিন্তু কাজের কাজ কিছু হলো না। আর সেই একই তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করেছেন অন্য একটা তান্ত্রিক, তার কাছেই কিন্তু কাজ হলো। এখানে আপনাদের প্রশ্ন থেকে থাকবে, তাহলে কেন? একই জিনিস তো আমরা সবাই সাধনা করেছি, তো আমাদের দিয়ে হলো না, আর আরেকজন তান্ত্রিকের কাছে গেল, সেখানে গিয়ে কাজটা কি করে হলো? আসলে এই জায়গাটাই কিন্তু একটা মূল যে একটা বিষয় কাজ করছে, সেটা সবসময় আপনাদের মনে রাখতে হবে। আপনি যতই মন্ত্র সিদ্ধ করুন অথবা গুরুমুখী বিদ্যা, গুরুর আদেশ নিয়ে আপনি কাজ করার চেষ্টা করুন, কিন্তু আমার তো মনে হয় না যে কোনো গুরু হয়তো আপনাদেরকে ঠিক এইভাবে আপনাদের সামনে তুলে ধরেছে যে ভিন্ন ধরনের তাবিজ কবচ লেখার ভিন্ন রকম নিয়ম, নীতি এবং বিধান অবশ্যই আছে, এবং সেগুলোকে সঠিকভাবে প্রয়োগ করতে হয়, তবে কিন্তু কাজের কাজ হয়। আজকের আমি এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব যে এই যে তন্ত্রমন্ত্রে যে তাবিজ বা কবচ, 4টে বিষয়ের কথা আমি উল্লেখ করেছি। দেখুন, এই 4টে বিষয় প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কী কী দিয়ে লিখবেন, কোন দিকে মুখ করে বসবেন, তার সঙ্গে আরও কী কী প্রয়োজন আছে, এই নিয়ম বিধি সম্পর্কে। এখন এক্ষেত্রে আপনাদের হয়তো প্রশ্ন থেকে থাকে যে আরে লিখলেই হলো, দিলেই হলো। আমি বলছি ঠিক, আপনাদের ধারণা আপনাদের কাছেই থাকলো। যদি সঠিকভাবে প্রয়োগ করতে না পারেন, তাহলে কি হবে জানেন তো? যেমন এই যে বিরিয়ানি আমরা অনেকে কিনি, বাড়ির জন্য আনি, বাড়িতে তৈরি করা হয়, খাওয়া হয়। এই বিরিয়ানি যে মুঘলি খাবার, আগেকার রাজারা বা বাদশারা এই সমস্ত খাবারগুলো খুব পছন্দ করতেন। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে আগে বিরিয়ানি পেতে গেলে অনেক দূরে নামকরা কোনো হোটেলে গিয়ে লাইন দিয়ে বিরিয়ানি আনতে হতো। এখন কিন্তু সেই বিরিয়ানির নানা ধরনের স্টল পাড়ার মুখে মুখে পাওয়া যাচ্ছে। তার মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের চাহিদাটা কোথায় পৌঁছেছে একটু খেয়াল করুন। আরও অনেক কিছু মানুষ আশা করে, যেমন ডাক্তারের থেকে মানুষ আশা করে যে কিভাবে আমি আমার রোগ মুক্তি হব, তেমনি কোনো সাধক বা তন্ত্র সাধকের কাছে মানুষ এটাও আশা করে যে আমি আমার সমস্যা মুক্ত হব। কিন্তু সেই সমস্যা মুক্ত হতে গিয়ে যদি সাধারণ মানুষ যদি কেউ নিঃস্ব হয়ে যায়, অথচ কাজের কাজ কিছু হয় না, তখন কিন্তু আর কিছু না হলেও এই কষ্টটা কিন্তু আমার বুকে আগে বেশি বাজে। কারণ এই জগতে আমিও আছি, তাই যখন শুনি যে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে কাজ হলো না, তখন কিন্তু আমার নিজেরই খুব খারাপ লাগে। আসলে আমি কাউকে ছোট করে দেখার চেষ্টা করছি না। আমার থেকে অনেক মহান, অনেক বড় বড় সাধক মানুষ আছেন, অনেক বড় বড় তান্ত্রিক আছেন, হাইফাই চেম্বার আছেন, চেম্বার নিয়ে বসে আছেন, মহিলা রিসেপশনিস্ট আছে, এসি ঘর আছে, এসি গাড়িতে করে যাওয়া আসা করেন, রুদ্রাক্ষের মালা, গেরুয়া বসন অথবা সুন্নতি লিবাস পরে তারাও ঘুরে বেড়ান। মানে তিনি চেম্বারে ঢোকার আগে অনেকে বসে থাকেন। তো সবাইকে নিয়ে আমি বলছি, সবাইয়ের সমন্বয়, এটাও কিন্তু ঠিক যে সঠিক নিয়ম না পালন করার কারণে কিন্তু আজকের মানুষ যে হয়রানির শিকার হচ্ছেন, সাধারণ মানুষ যারা সমস্যায় জর্জরিত, এটা কিন্তু
বিশ্লেষণ করে দেখা গেলে কিন্তু একটাই কারণ খুঁজে পাওয়া যায়। আপনি অনেক বড় তান্ত্রিক, মেবি আপনার কাছে প্রচুর মন্ত্রের স্টক আছে। তো যত ধরনের মন্ত্র আছে, আপনি কোনো না কোনো কিছু দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন, কাজ হচ্ছে না। কেউ লজ্জা বলতে পারছে না, অথবা কেউ ফোন করে বলল, আমি শুনি অনেক সময় অনেক তান্ত্রিক ফোনও রিসিভ করেন না, কাজ হচ্ছে না, তিনি তো বুঝতেই পারছেন। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সঠিকভাবে কাজ করার চেষ্টা করুন, সঠিক নিয়মবিধি মেনে করার চেষ্টা করুন, অবশ্যই কিন্তু সাকসেস হবেন। তো চলে আসা যাক আজকে সেই মূল পর্বে, আলোচনার মূল বিষয়বস্তুতে। এই যে তন্ত্র সাধনার মধ্যে যে কিছু নিয়ম আছে, তো আমি এখানে আজকে 4টে কথা উল্লেখ করেছি। দেখুন, 1 নম্বরে লেখা আছে স্ক্রিনে, বশীকরণ তাবিজ কবচ লেখার নিয়ম। 2 নম্বরে কি দিয়েছি, শান্তি কাজের জন্য তাবিজ ও কবচ লেখার নিয়ম। 3 নম্বরে কি লিখেছি আমি, শত্রু দমন করা ও উচ্চটান তাবিজ ও কবচ লেখার নিয়ম। সর্বশেষ আজকেকার মতো, পরবর্তী আরও দেব, 4 নম্বরে কি লিখেছি আমি, মারণবাণের তাবিজ ও কবচ লেখার নিয়ম। আজকের এই কটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং জানিয়ে দেব যে কিভাবে আপনারা এগুলোর প্রয়োগ করবেন। সঠিক কাজ পেতে গেলে আপনাদের কিন্তু এই নিয়ম নীতি মেনে এই প্রয়োগটা আপনারা করে দেখুন। আগে যেখানে আপনার কাজ হতো না, আমি কথা দিচ্ছি 100,000% গ্যারান্টি আপনার কাজ হতেই হবে, যদি আপনি সেই ধরনের সাধক হয়ে থাকেন। তো যদি আপনি মনে করেন যে এটাকে আপনি মানুষের কাজে লাগাবেন, তার মধ্যে দিয়ে নিজের পেট চলবে, তাহলে আপনি কিন্তু এইভাবে করবেন। আর যাদের এভাবে কোনো দরকার নেই, তারা কোনো রকম লিখে দিল আর দিয়ে দিল, এটাই সেটা বলে দিল, কাজ হোক না হোক দেখার বিষয় না, সে ব্যাপারটা আলাদা। তো সেই ক্ষেত্রে বলতে গেলে একটা জিনিস বলে রাখা ভালো, হয়তো আমার কথাটা আপনাদের কাছে সূচের মতো গায়ে ফুটতে পারে, তাতে আমার কোনো আক্ষেপ নেই। আমি কিন্তু প্রথম থেকেই ঠিক এরকমই, ভবিষ্যতেও সে একই কথাই বলে যাব। দেখুন, একটা ফুলে কিন্তু ভ্রমর বসে সে বিষ সংগ্রহ করে নিয়ে যায়, আর সেই একই ফুলের পাপড়িতে মৌমাছি বসে সে কিন্তু মধু সংগ্রহ করে নিয়ে যায়। আপনারা আমার এই কথা, আমার এই প্রয়াস, আমার এই উদ্যোগ, আমার এই প্রচেষ্টা আপনারা কিভাবে নেবেন, সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। যাক, সেসব কথায় দেখুন, আমি আলোচনার মূল বিষয়বস্তুতে চলে আসছি। একটু ভালো করে খেয়াল করবেন, শুনে নেবেন, পারলে নোট করে নিন। কাগজ কলমে নোট করার যদি সময় না থাকে, তাহলে ভিডিওটি আবার আপনাকে রিপিট করতে হবে, দেখতেও হবে। তো আজকে আমি প্রথমে যেটা বলবো, বশীকরণ কাজের তাবিজ কবচ বা যন্ত্র কিভাবে লিখবেন। 1 নম্বর কথা হলো, বশীকরণ তাবিজ কবচ যখন লিখবেন, আপনি যে ধর্মের মানুষ হন সেটা বড় কথা না, কারণ এইখানে একটা কথা বলে রাখা ভালো, যিনি সাধক তাকে তো শিক্ষা অর্জন করতে হয়েছে, তো শিক্ষার কাছে না কোনো জাত আর না কোনো পাত। এবার যেটা যেভাবে নেবেন, ধর্মের গোঁড়ামি থেকে কেউ যদি বেরিয়ে আসতে পারেন, আর যদি খুব ধার্মিক বলে নিজেকে মনে হয় এটা আমার পক্ষে সম্ভব না, আপনি করবেন না। এখানে কোনো বাধ্যবাধকতা বলে কিছু নেই। আগে আপনাকে উৎসর্গ করতে হবে, যে প্রথমে কথা, যে আপনি আগে মানুষ, তারপরে আপনার জাত নাম সব কিছু চলে আসবে। তো যাক, এবার আমি বলি, প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর, বশীকরণ তাবিজ কবচ যন্ত্র যখন লিখবেন, তার আগে একটা সারদা দেবীর কোনো পিকচার বা মূর্তি আপনাকে জোগাড় করতে হবে, তার সামনে বসে লিখবেন বশীকরণ তাবিজ কবচ। এবার 2 নম্বর কথা হচ্ছে, বশীকরণ তাবিজ কবচ যখন আপনি লিখবেন তখন উত্তর দিকে মুখ করে লিখবেন। 3 নম্বর, বশীকরণ তাবিজ কবচ বা যন্ত্র যখন লিখবেন, তখন বারগুলো কথা বলে দিই, সোমবার, বুধবার আর শুক্রবারে লিখবেন। 4 নম্বরে যে কথা, এই তাবিজ কবচ বা যন্ত্র যখন লিখবেন তখন হলুদ রঙের আসনে বসে লিখবেন। 5 নম্বরে যেটা বলছি সর্বশেষ এই বশীকরণ সম্পর্কে, এই তাবিজ কবচ যন্ত্র যখন লিখবেন, মনে রাখবেন এটা কিন্তু দুপুরের আগে কিন্তু লিখে ফেলবেন। আপনি আপনার যিনি আপনার কাছে এসছেন, যার জন্য করছেন, তাকে আপনি কখন ডেলিভারি দেবেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু দুপুরের আগেটা লিখে রাখবেন। এবারে চলে আসে আপনাদের জন্য শান্তি কাজের তাবিজ কবচ যন্ত্র কিভাবে লিখবেন, কখন লিখবেন সেটা সম্পর্কে। 1 নম্বর, শান্তি কাজের যন্ত্র তাবিজ কবচ যখন লিখবেন তখন আপনি সাদা রঙের পোশাক পরবেন। 2 নম্বর কথা হচ্ছে, এই তাবিজ কবচ যন্ত্র যখন লিখবেন তখন ঈশান কোণের দিকে মুখ করে বসে লিখবেন। 3 নম্বর কথা হলো, এই তাবিজ কবচ যন্ত্র যখন আপনি লিখবেন, বারটার কথা বলে দিই, অবশ্যই করে সপ্তাহে একটা দিনকে বেছে নেবেন, শুধু বৃহস্পতিবার।
তাতে আপনার প্রতিদিন কাজ করতে হবে এমন কোনো কথা নেই। প্রতিদিন আসলো, প্রতিদিন আমরা সবাই থেকে টাকা নিলাম, সবাইকে লিখে দিলাম, 100 জনের মধ্যে 99 জনের কাজ হলো না, একজনের হলো, এইটা করার দরকার নেই। তাতে একটু ওয়েট করতে বলবেন পার্টিকে। 4 নম্বর যে কথাটা বলছি এই শান্তি কাজের ব্যাপারে, এই তাবিজ কবজ যন্ত্র তৃতীয় প্রহরে লিখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবারে চলে আসব শত্রু দমন করা আর উচ্চটান তাবিজ কবজ যন্ত্রটা লেখার নিয়ম। শত্রুতা এবং উচ্চটান সম্পর্কে যে তাবিজ কবজ বা যন্ত্র আপনারা লিখবেন সেটা অবশ্যই কিন্তু ঠিক দুপুরের সময় লিখবেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হলো, এই তাবিজ কবজ যন্ত্র যখন লিখবেন তখন দুর্গা দেবীর সম্মুখে বসে লিখবেন। তার মানে কি বলতে চাইলাম, হয় কোনো মূর্তি বা একটা ছবি সামনে রাখবেন। 3 নম্বর সংযোজন, এই তাবিজ কবজ যন্ত্র যখন লিখবেন তখন আপনি ছাই কালারের কোনো পোশাক পরবেন এবং ধূম্র বর্ণের আসন ব্যবহার করবেন। বোঝাতে পারলাম? তো এই শত্রুতা এবং উচ্চটান তাবিজ কবজ যন্ত্র লেখার যে সর্বশেষ একটা নির্দেশনা আপনাদের দিচ্ছি, এইটা যখন লিখবেন তখন বায়ুকোণের দিকে মুখ করে লিখবেন। বোঝাতে পারলাম আশা করি আপনাদের। সর্বশেষ সংযোজন আজকের ভিডিওতে, সেটা হচ্ছে মারণ বানের তাবিজ কবজ বা যন্ত্র কিভাবে লিখতে হবে। 1 নম্বর কথা হলো, মারণ বানের জন্য তাবিজ কবজ যন্ত্র এটা সায়ংকালে লিখবেন। আর এই তাবিজ কবজ যন্ত্র 2 নম্বর কথাটা হলো অগ্নিকোণে মুখ করে বসে লিখবেন। 3 নম্বর কথাটা হলো এই মন্ত্র ভদ্রকালী দেবীর সামনে বসে লিখবেন, অর্থাৎ ভদ্রকালী দেবীর কোনো ছবি তো বাজারে কিনতে পাওয়া যায়, এটা আপনারা জানেন নিশ্চয়ই। ছবি অথবা মূর্তির সামনে বসে লিখবেন। আর এটা সর্বশেষ কথা বলি, কারণ এটা মারণ বাণ। এই মারণ বাণ প্রয়োগ করার আগে যখন আপনি লিখছেন, একটা কথা সবসময় গুরুত্ব দিয়ে খেয়াল রাখবেন, এটা লেখার সময় কিন্তু কালো রঙের পোশাক পরতে হবে এবং কালো রঙের আসনে বসে লিখবেন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি আমার এই চেষ্টা খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমাকে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশানে প্রেস করুন। তো সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী দেখা হবে আবার নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, খোদা হাফেজ।